যাচ্ছি ট্রান্সলেশন নিয়ে আমরা যে অ্যাপ্রোচটাকে শুরু থেকে নার্চার করছি সেটাকে আসলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের জন্য প্রয়োজন। এই জন্য এক একটা সময় এক এক ধরনের কন্টেন্টকে আমরা কিভাবে আসলে কমব্যাট করছি, কিভাবে সেই কন্টেন্ট গুলোকে ঘায়েল করছি, ওই একই কৌশলে, অর্থাৎ কোনো নিয়মের দ্বারস্থ না হয়ে জাস্ট আমাদের ওভারঅল কনটেক্সটটাকে ঠিক রেখে ভাবানুবাদের যে বিষয়টা আমরা বলেছি সেই একই মানে ভঙ্গিমাতে সেটা আমরা আজকে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা আরেকটা প্যাসেজ সলভ করার চেষ্টা করব। দেখি আমরা আজকে দেখলাম কোন একটা পার্টিকুলার নিউজ পেপারে আমরা দেখেছি একটা আর্টিকেল এসেছে। সেই আর্টিকেলের একটা এক্সার্প্ট আমরা নিয়েছি, যেটা হয়তো যে কোনো সময় পরীক্ষা আসার মতো, বা আমাদের আসলে হয়তো আমাদের একটা টেস্ট অফ কি বলবো ট্রান্সলেশন বা ট্রান্সলেশন স্কিল, যেটা কি মানে আমাদের অনুবাদ করার ক্ষমতার বা সক্ষমতার একটা যাচাই হয়ে যাবে, সেরকম একটি প্যাসেজ। তো হ্যাজ আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ গাইজ, আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা পুরো প্যাসেজটাকে একবার গো থ্রু করবো। তাহলে আমরা যদি দেখি কি বলা আছে, বলা হয়েছে ব্যাংকস প্রোভাইড শর্ট অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সেস টু ভ্যারিয়াস অর্গানস অফ দ্য ইকোনমি। Banks are also supposed to get back the money with interest as a profit as per the repayment schedule. Due to many reasons, however, banks are unable to get back some of their money in time from many clients. Banks, as a normal precaution to recover the money, keep some provision ব্র্যাকেটে বলা আছে 1% against all such advances, considering that due to many reasons there might be some non-performing loans. তাহলে আমরা প্রথমবার যে গো থ্রু করলাম, আমরা এই গো থ্রুটা করার ক্ষেত্রে ইনিশিয়ালি আমার ব্রেনে যে তথ্যটা চলে আসলো এটা আমিও স্পেসিফিক এক্সাম্পল দিয়েছি, আমাদের টিমমেট এটা দিয়ে দিয়েছে, তো এটা আমি আগে অনুবাদ করিনি কখনো, মানে আমরা এখনই করব। যেমনটা আমরা প্রিভিয়াস সেশন গুলোতেও দেখেছি, জাস্ট আমাদের কমন সেন্সের প্রয়োগ ঘটিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। এই কাজগুলো করার ক্ষেত্রে বারবারের মতো যদি বলি, তাহলে আমরা কি করেছি, প্রথমবার আমরা পুরো জিনিসটাকে একবার পড়ে ফেললাম। এখন পরে যেটা মানে যতটুকু আমাদের ব্রেইনে ইনফরমেশন রিটেনশন হলো, সেই রিটেনশনটা কি, ইনফরমেশন রিটেনশন যতটুকু হয়েছে সেটুকু হচ্ছে যে এটা ব্যাংক নিয়ে ব্যাংক আমাদের অর্থনীতিতে অবদান নিয়ে হচ্ছে ব্যাংকের কি একটা হয়তো প্যাসেজ, এটার মধ্যে মূলত নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণের কথা বলা হয়েছে। মানে এটুকুই মূলত মাথায় রিটেইন করছে, যে বিভিন্ন ধরনের মানে ব্যাংকে অনেক ক্লায়েন্ট আছে যারা বিভিন্ন সময় টাকা পয়সা দেয় না, এ ধরনের হয়তো কিছু একটা বলা হয়েছে, এটুকু আমাদের ব্রেনে চলে গিয়েছে। তো যখনই আমরা একটা দেশের অর্থনীতি সম্পর্কে জানি, ইকোনমিক স্টেট তো আমাদের জানতে হয়, তো সেই ক্ষেত্রে উই অলরেডি নো যে কি, যে খেলাপি ঋণ হচ্ছে বলা হয় সরাসরি যে ব্যাংক খাতের বা দেশের অর্থনীতির ক্যান্সার। কিন্তু ব্যাংক খাতের জন্য কি দেশের অর্থনীতির জন্য কি এটা একটা ক্যান্সার স্বরূপ। তো এই ক্যান্সার থেকে আমাদের উত্তরণের উপায় কি, এগুলো নিয়ে হয়তো আলাপ আলোচনা হচ্ছে। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখার চেষ্টা করি। ব্যাংকস প্রোভাইড শর্ট অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সেস টু ভ্যারিয়াস অর্গানস অফ দ্য ইকোনমি। এখন এটাকে ওই যে দেখেন, খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে জার্গনস কম, এই জন্য অনেকে এখানে সব থেকে বেশি করে হচ্ছে তার আক্ষরিক অনুবাদটা করবে, যেটা কিন্তু আহ দূষণীয়, ক্ষতিকর। তো সেটা না করে আমরা কিভাবে করতে পারি, ব্যাংকস প্রোভাইড মানে ব্যাংকস প্রদান করে, ব্যাংক গুলো দেয় কি দেয়, শর্ট অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সেস স্বল্প এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন টু ভ্যারিয়াস অর্গানস অফ দ্য ইকোনমি, অর্থনীতির বিভিন্ন অঙ্গকে, অঙ্গ প্রত্যঙ্গকে। এটা হচ্ছে যারা খুব মানে একদম ওই যে মাথায় চুল সুন্দর করে সিথি করা যে ভদ্র স্টুডেন্টরা আছে, তথাকথিত মানে মেটাফোরটা এভাবে দিলাম আর কি, চুল সিথি করার ব্যাপারটা এরকম না, যারা একদম বাই দা বুক এগোয় তারা হচ্ছে এই ধরনের অনুবাদ করবে। আমরা আমাদের যেটা বলো আমাদের ক্রিয়েটিভিটি ছাড় রাখবো, ঠিক আছে। আমরা কি বলতে পারি যে যে আমি যদি বলি দেশের অর্থনীতির দেশের অর্থনীতির প্রায় সকল খাত বা দেশের অর্থনীতির প্রায় সকল গুরুত্বপূর্ণ খাত বলতে পারেন, দেশের অর্থনীতির সকল খাত, প্রায় যদি না দিতে চান সমস্যা নাই, দেশের অর্থনীতির প্রায় সকল খাত, হ্যাঁ বলেন, যে ব্যাংকগুলো থেকে
ব্যাংকগুলো থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা রকম ঋণ পেয়ে থাকে। অর্থায়ন প্রয়োজন নাই, হ্যাঁ। আপনি আপনার মতো করে দেখেন, আমার ব্রেন এটা আসলো, এটা অন্য অনেক ভাবে হতে পারে। দেশের অর্থনীতির খাতগুলো, দেশের অর্থনীতির খাতগুলোকে ব্যাংক কি ব্যাংক বা বলেন দেশের অর্থনীতির সকল ক্ষেত্রে, দেশের অর্থনীতির সকল ক্ষেত্রে ব্যাংকগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা রকম ঋণ প্রদান করে থাকে। এখন যেমন আমি খাতগুলোকে কর্তা বানিয়ে লিখছি, দেশের অর্থনীতির প্রায় সকল খাত ব্যাংকগুলো থেকে স্বল্প ও দীর্ঘমেয়াদী নানা রকম ঋণ পেয়ে থাকে। হ্যাঁ, এই যে অর্গানস মানে কি, অঙ্গ প্রত্যঙ্গ, শাখা প্রশাখা, এগুলো ইটস নট নেসেসারি। জাস্ট কিপ দ্য মেইন, কি বলবো আসলে, মেইন আইডিয়া ইনট্যাক্ট। মূল ধারণাটাকে ইনট্যাক্ট রেখে আপনি আপনার মতো করে কি করেন, আপনি আপনার মতো করে একটু চেঞ্জেস নিয়ে আসেন। তখনই জিনিসটা কি হবে, তখনই জিনিসটা কিন্তু লুক্রেটিভ শোনাবে, একটু হাটকে শোনাবে। মোস্ট ইম্পর্টেন্টলি যেটা, সেটা হচ্ছে সাবলীল হবে, এবং আপনি উইল বি এবল টু ব্রিং এ গুড মার্ক, হ্যাঁ, উইদাউট এনি ডাউট। Banks are also supposed to get back the money with interest as profit as per the repayment schedule। ঠিক আছে, তাহলে দেখেন ব্যাংক যদি আগে ওই মেনা মেনা করে যেটাকে আঁকানো বলে, লাইন বাই লাইন, ব্যাংকস আর অলসো সাপোজ টু গেট ব্যাক দ্য মানি, ব্যাংকগুলোর এই অর্থগুলো ফেরত পাওয়ারও কথা, উইথ ইন্টারেস্ট অ্যাজ প্রফিট, কি, সুদকে লাভ হিসেবে পেয়ে, অ্যাজ পার দ্য রিপেমেন্ট শিডিউল, ঋণ পরিশোধের কি সময় অনুযায়ী। তাই না? যে আমি অনেকগুলা বাংলায় এখন আমি যেটা বললাম, এটাকে কিন্তু শুনতে আপনার কাছে অবশ্যই মানে কি কোহেরেন্ট মনে হচ্ছে না, মনে হচ্ছে না এখানে মানে কথাগুলা ইন্ডিভিজুয়ালি শুনলাম, ভালোই লাগলো, তিনটা সেগমেন্টে বললেন আপনি, আমাকে হয়তো বলতে পারেন, কিন্তু মানে মূলত মিনিংটা কি আসলো? যে থ্রি ইডিয়টস দেখছেন না, আমির খানকে ওই যে প্রফেসর জিজ্ঞাসা করে যে কেহনা কিয়া চাতে হো, তো ওইরকম মানে আমি যে কি বলতে চাচ্ছি সেটাই হয়তো আপনি বুঝে উঠতে পারতেছেন না। ঠিক আছে, এটা হওয়া যাবে না। ব্যাংকস আর সাপোজ টু গেট ব্যাক, আমি তাহলে আমরা কি বলি যে সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, মানে আগের লাইনের কন্টিনিউশন, আগের লাইনে আমার মনে আছে আমি কি লিখেছি, এ সকল ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের তাদের ঋণের মুনাফা বলতে পারেন, তাদের ঋণের মুনাফা হিসেবে, যদি একটু ভেঙে বলতে পারেন যে তাদের, এ সকল ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের প্রদানকৃত বা বিতরণকৃত, তাদের প্রদানকৃত ঋণের, এক্ষেত্রে, এ সকল ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের প্রদানকৃত ঋণের বিপরীতে হুম লাভ হিসেবে বা লভ্যাংশ হিসেবে, যেভাবে বলেন, বিপরীতে লাভ হিসেবে সুদ, লাভ হিসেবে সুদ ফেরত পাওয়ার কথা, লাভ হিসেবে সুদ সহ বলতে পারেন। এ সকল ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের প্রদানকৃত ঋণের বিপরীতে লাভ হিসেবে হুম সুদ সমেত, সুদ সমেত বা সুদ সহ সমুদয়, সমুদয় অর্থ ফেরত পায়, বলতে পারেন ফেরত পায়, বা বলতে পারেন ফেরত পাওয়ার বিধান রয়েছে, বলতে পারেন। এই যে রিপেমেন্ট স্কেজুল আমি লিখি নাই, চাইলে আপনি অমিট করে যেতে পারেন, চাইলে আবার লিখতে পারেন যে সাধারণত ঋণের কিস্তি, কিস্তি লিখতে পারেন, হ্যাঁ, ঋণের কিস্তি পরিশোধের নির্দিষ্ট সময়সীমা থাকে। এটা হয়তো সরাসরি এখানে বলা নাই, কিন্তু আমরা জিনিসটাকে ইজি করে নেওয়ার জন্য এভাবে নিয়ে আসি। তাহলে ব্যাংকস আর সাপোজ টু গেট ব্যাক দেয়ার মানি, ব্যাংকের কি তাদের টাকা ফেরত পাওয়ার কথা, উইথ ইন্টারেস্ট, সুদ সমেত। কেন সুদ পাবে? অ্যাজ প্রফিট, তাদের লাভ হিসেবে, অ্যাজ পার দ্য রিপেমেন্ট শিডিউল, টাকা ফেরত দেওয়ার যে সময়সীমা বা টাকা ফেরত দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী। এটাকে ভেঙে আমি দুই লাইন করলাম যে এই সকল ক্ষেত্রে, যেহেতু আগের লাইনে বলছি
যে দেশের অর্থনীতির প্রায় সকল খাত ব্যাংকগুলো থেকে স্বল্প দীর্ঘমেয়াদী নানা রকম ঋণ পেয়ে থাকে। হ্যাঁ, বলতে পারেন দেশের অর্থনীতির প্রায় সকল খাতকে গতিশীল রাখতে, বা সকল খাত তাদের সকল খাত তাদের পরিচালনের জন্য, যেভাবে বলতে চান, কেউ কিছু অ্যাড করতে চান, সকল খাত, হ্যাঁ, তাদের পরিচালন তাদের পরিচালনের জন্য, বা লিখতে পারেন তাদের কর্ম সম্পাদনের জন্য ব্যাংকগুলো থেকে স্বল্প দীর্ঘমেয়াদী নানা রকম ঋণ পেয়ে থাকে। ভাষার পরিবর্তন আনেন আপনি। হুম। এই সকল ক্ষেত্রে ব্যাংকগুলো তাদের প্রদানকৃত ঋণের বিপরীতে লাভ হিসেবে সুদ সমেত সমুদয় অর্থ ফেরত পায় বা ফেরত পাওয়ার বিধান রয়েছে। লেখেন এই সকল ক্ষেত্রে ব্যাংকগুলোর, বা এই সকল ক্ষেত্রে এমন বিধান রয়েছে যে ব্যাংকগুলো তাদের প্রদানকৃত ঋণের বিপরীতে লাভ হিসেবে সুদও পাবে। সাধারণত ঋণের কিস্তি পরিশোধের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। দিলাম, ইচ্ছা হলো দিলাম, খুব বেশি মাথা ভারী মনে হচ্ছে না, মেইন মিনিংটা এক্সপ্রেস হচ্ছে কিনা এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, অন্য কোনো কিছু নিয়ে না। এটুকু যখন আমরা দেখবো তখনই দেখা যাবে আমাদের লেখার কোয়ালিটিটা এনহ্যান্স হচ্ছে। তো এইটার ধারাবাহিকতা, এই লাইনটা বলেন তো, কে কি লিখতে চান বা কার কি মনে হচ্ছে কি লেখা উচিত, কথা বলেন এখন, আপনারা বলেন। Due to many reasons, however, banks are unable to get back some of their money in time from many clients. বলেন, সহজ ভাষায় কেউ বলেন, কেউ একজন বলেন, ভলান্টিয়ার করেন। স্যার আমি একটু চেষ্টা করব। অবশ্যই আপনাদের চেষ্টা করে দিতে বলেছি। স্যার, কিন্তু বিভিন্ন কারণে ব্যাংকগুলো মাঝে মাঝে তাদের সব কিছু ক্লায়েন্টের কাছ থেকে এই ঋণের টাকা ফেরত পায় না। আচ্ছা, যে শব্দগুলোর বাংলা আছে, ব্যবহারিক বাংলা আছে, সেগুলো লিখবেন গ্রাহক, হ্যাঁ, মনে না থাকলে লিখবেন ক্লায়েন্ট, একদম কিছু যদি মাথায় না আসে ক্লায়েন্ট লিখে দিবেন। ওকে স্যার। ওকে। ডিউ টু মেনি রিজনস, আপনি বলতে পারেন যে যে নানাবিধ কারণে নানাবিধ কারণে ব্যাংকগুলো ব্যাংকগুলো মাঝে মাঝে তাদের কিছু গ্রাহকদের থেকে, ঠিক আছে, নানাবিধ কারণে ব্যাংকগুলো মাঝে মাঝে তাদের কিছু গ্রাহকদের থেকে ঋণের টাকা ফেরত পেতে ব্যর্থ হয়, বা টাকা ফেরত, ঋণ না লিখলেও হয়। টাকা কিসের টাকা? ঋণের টাকাই তো। ঋণের টাকা ফেরত পেতে, দেখেন তো এটা আপনি যেটা বললেন তার থেকে আর একটু সাবলীল শোনালো না ভাই? হ্যাঁ স্যার। দেখেন না, কারণ আমি আমি যেটা শুরু থেকে বারবার বলার চেষ্টা করছি, দেখেন এক জিনিস নিয়ে আপনাদের 10 ঘন্টা কথা বলার দরকার নাই। হ্যাঁ, একটা স্যাম্পল, একটা ডেমো, অল্প একটু কিন্তু যথেষ্ট, কারণ আপনার ক্লাস 1-2 বাচ্চা না। আপনাদেরকে স্পুন ফিডিং করার কিছু নাই, আপনাদেরকে ওই অ্যাপ্রোচটাকে, আপনাদের অ্যাপ্রোচটা যাতে আপনারা পরিবর্তন করতে পারেন, সেজন্য এই বিষয়টা বলছি। তাহলে ডিউ টু ম্যানি রিজনস, নানাবিধ কারণে, হাউএভার, এখন যাই হোক লিখতে হবে এরকম কোনো দরকার নাই, নানাবিধ কারণে ব্যাংকগুলো মাঝে মাঝে তাদের কিছু গ্রাহকদের থেকে ঋণের টাকা ফেরত পেতে ব্যর্থ হয়, বা টাকা ফেরত পেতে ব্যর্থ হয়, বা অর্থ ফেরত পেতে ব্যর্থ হয়। টাকাও না লিখতে, ঋণের অর্থ, টাকা দরকার নাই, ঋণের অর্থ লিখতে পারেন, শুধু অর্থ লিখতে পারেন। হ্যাঁ, বা তাদের প্রদানকৃত অর্থ বা প্রাপ্য অর্থ, হম, ঋণ পরিশোধের কিস্তি ফেরত পেতে ব্যর্থ হয়, বিভিন্ন ভাবে লিখতে পারেন আপনার ওই ইনস্ট্যান্ট যেটা মাথায় আসবে লিখবেন, কিন্তু সাবলীলতা বজায় রাখতে হবে। ওকে। আর কেউ কিছু বলবেন? এনিওয়ান এলস? আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারা সবাই অনেক ভালো পারেন, এটা মোটামুটি আমি বুঝেছি। ট্রান্সলেশন আপনাদের এতই ভালো শিখেছি যে ট্রান্সলেশন ক্লাস আপনাদের লাইট খুব বেশি করতে হয় না, ভালো করছেন। ব্যাংকস অ্যাজ এ নর্মাল প্রিকশন টু রিকভার দ্য মানি কিপ সাম প্রভিশন। আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি একটু নতুন পরিবেশে এসেছি, আগে বলেছি, এখন আমিও একটা ট্রেনিং একাডেমিতে আছি, অ্যাটাচমেন্ট পোস্টিং এ আছি। আমি অ্যাকচুয়ালি জানি না মানে কোন দিন আমার কি টাস্ক থাকতেছে না থাকতেছে, ট্রেনি যেহেতু এখন ট্রেনি হয়ে আছি, তো এই জন্য যখন ঘোষণা দিয়ে মানে ক্লাস যখন রিশিডিউল করতে হয়, আই ফিল ভেরি ব্যাড। বাট এখন দেখছি খুব বেশি ব্যাড ফিল করার কিছু নাই, কারণ আপনাদের, হ্যাঁ, বুঝতে পারতেছি আর কি। যাই হোক, দেখা যাক। তো পরে দেখেন, এই লাইনটা অনেক ক্লামজি মনে হবে অনেকের কাছে, কিভাবে করবো না করবো একটু পড়েন তো, পরে একটু দেখেন। ব্যাংকস অ্যাজ এ নর্মাল প্রিকশন টু রিকভার দ্য মানি, ব্যাংকগুলো অ্যাজ এ নর্মাল প্রিকশন, স্বাভাবিক কি কি হিসেবে, সতর্কতা হিসেবে বা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে,
কিসের, টু রিকভার দ্য মানি, অর্থাৎ অর্থ ফেরত পাওয়ার জন্য ব্যাংকগুলো একটি সাধারণ সতর্কতা হিসেবে কিপ সাম প্রভিশন, ব্র্যাকেট আছে 1%, এগেনস্ট অল সাচ অ্যাডভান্সেস। অ্যাডভান্সেস মানে সকল অগ্রিম, অগ্রিম মানে হচ্ছে ঋণ, এখানে ঋণই বলবেন আপনি, সকল অগ্রিমের বিপরীতে সব বলবেন না। ব্যাংকগুলো তাদের টাকা ফেরত পাওয়ার জন্য সাধারণ সতর্কতা হিসেবে তারা কি করে, 1% মতো কি অর্থ তারা কি রাখে বলতে পারেন, কি আলাদাভাবে রাখে। এটাকে আমি কি বলতে পারি, যে তারা সরিয়ে রাখে, তারা সরিয়ে রাখে, বা এখানে যদি আপনি প্রফেশনাল লেখেন তাহলে ভুল হবে না। হ্যাঁ, যে তারা 1% অর্থ তারা কি করে, তারা সকল ঋণের বিপরীতে 1%, 1% অর্থ তারা প্রভিশন হিসেবে তারা সরিয়ে রাখে। কনসিডারিং দ্যাট, তারা এটা কেন করে, তারা এইটা মনে করে যে ডিউ টু মেনি রিজনস, অনেক কারণবশত, দেয়ার মাইট বি সাম নন পারফর্মিং লোনস, যে কিছু খেলাপি ঋণ হতে পারে। তাহলে একবারে না বলে আমি ভিন্ন ভাবে বলি, যে আমরা যদি বলি যে ব্যাংকগুলো ভেবে নেয় বা ব্যাংকগুলো জানে, আপনি এটাকে চাইলে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারেন। আপনি চাইলে এভাবে লিখতে পারেন যে যেহেতু, বলতে পারেন যেহেতু ব্যাংকগুলো, আগের লাইনে তো খেলাপি ঋণের কথা বলেছি, যেহেতু ব্যাংকগুলো এসব খেলাপি ঋণের, বা আপনি বলতে পারেন এসব, যেহেতু ব্যাংকগুলো এসব সম্ভাব্য, মানে ওই যেটা হতে পারে এখনো হয় না, যে যেহেতু ব্যাংকগুলো এসব সম্ভাব্য খেলাপি ঋণের বিষয়ে বিষয়ে অবগত, সেহেতু সেহেতু তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকল ঋণের বিপরীতে সকল ঋণের বিপরীতে 1%, 1%-এর মতো বলতে পারেন প্রভিশন। এখানে প্রভিশন লিখে ব্র্যাকেটে ছেড়ে লিখে দিতে পারেন, কিছু স্পেশাল শব্দ আছে, এটা তার মধ্যে একটা। 1% প্রভিশন রাখে, প্রভিশন দন্তেশ্ব প্রভিশন রাখে, বা ব্র্যাকেট লিখতে পারেন 1% অর্থ, 1%-এর মতো অর্থ প্রভিশন লিখতে পারেন, প্রভিশন ব্র্যাকেটে লিখে দেখবেন যে অন্যত্র সরিয়ে রাখা, মানে এটা তারা রেখে দেয় আর কি, হ্যাঁ, অন্যত্র সরিয়ে রাখা। যেহেতু ব্যাংকগুলো এসব সম্ভাব্য খেলাপি ঋণের বিষয়ে অবগত, সেহেতু তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকল ঋণের বিপরীতে 1%-এর মতো অর্থ প্রভিশন, ব্র্যাকেটে অন্যত্র সরিয়ে রাখা, হ্যাঁ, বা শর্তাধীন রাখা, হ্যাঁ, প্রভিশন রেখে থাকে, বা রাখে বা রেখে থাকে। দেখেন, তাহলে দেখেন ওই এই লাইনেরও অর্ডার ফলো করে, যেটা কি ডান থেকে বাম না বাম থেকে ডান, কোন দিকে যাইতে হবে, এরকম যাওয়ার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, তাহলে আলটিমেটলি হতো, তাহলে আলটিমেটলি হতো, কোনো ডাউট নাই। ওকে, স্যার এটা কি এইখানে অন্য কেউ কোনোভাবে লিখেছেন, অন্য অনাদায়ী কেউ কোনো, পাওনা হিসাব, হুম, স্যার এই যে এইখানে কি প্রভিশনের পরিবর্তে কি আমরা অনাদায়ী পাওনা হিসেবে রাখি, এটাও লিখতে পারবো? এটা অন্যদেরই পাওনা না। প্রভিশনের খাঁটি বাংলা, প্রভিশন মানে ধরেন আপনি আমাকে 100 টাকা, আপনার আমি যদি ঋণ দিব, আপনাকে 100 টাকা আমি ঋণ দিলে, ওই 100 টাকার বিপরীতে 1 টাকা আমি সরিয়ে রাখতেছি কোন জায়গা থেকে, মানে আমি 1 টাকা সেফ গার্ডিং এর জন্য রাখতেছি, এটা প্রভিশন। অন্য তো এটা আমি হচ্ছে আপনাকে ব্যবহারিক বাংলা বলেছি। আপনি যদি বলেন যে কি বলেন, আপনি কি শব্দ বললেন, অনাদায়ী পাওনা। প্রভিশন মানে তো অনাদায়ী পাওনা না। প্রভিশনের আপনি যদি আক্ষরিক অনুবাদও দেখেন, সেটাও তো অনাদায়ী পাওনা হওয়ার কথা না। প্রভিশনকে কি হয় লাগে, প্রভিশন লেখা ব্যবস্থা, একটা বিধান। আমি একদম গুগল ডিকশনারি সার্চ দিচ্ছি, যদি এগুলো দেখি, উপপত্তি, আজাম, বন্দোবস্ত, খোরাক, ভবিষ্যতে ব্যবহার্থে পূর্বেই কোনো উপায় খুঁজে রাখা, শর্ত আরোপণ, এরকম আছে। ঠিক আছে, তো অনাদায়ী পাওনার কথাই তো বললাম, যে এসব খেলাপি ঋণের বিষয়, আপনি এটা লিখতে পারেন যে যেহেতু ব্যাংকগুলো এসব অনাদায়ী পাওনার বিষয়ে অবগত, সেখানে আপনি খেলাপি ঋণ না লিখতে পারেন। যেহেতু আচ্ছা। ব্যাংকগুলো এসব সম্ভাব্য অনাদায়ী পাওনার বিষয়ে অবগত,
বা এসব আমাদের দেশের বিষয়ে তারা কি, তারা জানে, সেহেতু তারা পূর্ব থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 1% মতো অর্থ অন্যত্র সরিয়ে রাখে, বা 1% প্রভিশন রাখে। আমি তো দুইটাই লিখলাম, প্রভিশন লিখেও ব্র্যাকেটে আমি লিখলাম যে অন্যত্র সরিয়ে রাখা, বা ভবিষ্যতের কথা চিন্তা আচ্ছা করে পূর্বে সরিয়ে রাখা। আমি বাংলা একদম ভেঙে দিছি, আমি তো ডিকশনারি কেতাবি মানে বাংলা লিখতেছি না, যেমন প্রয়োজনে বাংলা আমি তো ডিকশনারি ওপেন করলাম, মানে গুগল ডিকশনারি বলতেছে পরিণাম দর্শিতা। পরিণাম দর্শিতা দিয়ে কোন ঘোড়ার ডিমটা বোঝা যাচ্ছে? বন্দোবস্ত, তার 1% বন্দোবস্ত রাখে, কিসের বন্দোবস্ত? আমি যদি প্রশ্ন করি, খোরাক লিখছে, এখানে লিখছে খোরাক। খোরাক দিয়ে কি কি বুঝে? খোরাক দিয়ে আমরা বুঝি ফুড, খাদ্য বুঝি, যে আমার 1 সপ্তাহের খোরাকই আছে, মানে 1 সপ্তাহ চলার মতো আমার কি মানে খাবার আছে, এরকম বুঝি। হ্যাঁ, তো এই জন্য মিনিংকে আমরা যতটুকু সম্ভব ভাঙবো, সহজবোধ্য করব, যাতে করে, মানে আমি তো ইংলিশে লিখতেছি না, আমি লিখতেছি বাংলায়। যে ইংলিশে লিখছে ও তো ইংলিশ জানে, ও জানে, ও রিডার, ও ভেবে নেয় যে আমার রিডারও ইংলিশ বুঝে, তো সেই ক্ষেত্রে প্রভিশনও লিখে দিছে। তা আমি অনুবাদের ক্ষেত্রে তো আমার অর্থবাচকতা বজায় রাখতে হবে ভাই, বুঝতে পারছেন? আচ্ছা। সাধারণত একটা ক্লাসে পার্টিসিপেন্ট, আজকে আপনারা লাইভ ক্লাস যত পার্টিসিপেট করতেছেন, আমার আসলে ক্লাস নেওয়ার ইচ্ছা মোট কিছুই ছিল না, তারপর এটা নিলাম যেহেতু আপনারা জয়েন করেছেন। আর গতকালকে যেহেতু আমি নিজে আমার নিজস্ব সমস্যার কারণে আমি ক্লাস নিইনি, ঠিক আছে? ক্লাসে পার্টিসিপেশন একটু থাকতে হবে, যারা রেকর্ড করতেছেন। আমি ক্লাস নেই তার মানে এই না, আমি যখন একটা জিনিস শুরুতে এত সময় নিয়ে আপনার জন্য ভেঙে দেই, তার মানে এই না আমি লাইভ ক্লাস নিব। আমার এটা আমার এতই টাকা পড়ছে, ক্লাসে পার্টিসিপেট করবেন আপনারা মানে হাতে গোনা 2 3 4 জন, আর আমি আমার মতো করে বলে যাব। হ্যাঁ, এটা এমন না। আপনার যদি মনে হয় যে না, ইউ আর নট এনজয়িং, ইন দ্যাট কেস ইউ ক্যান লেট মি নো। হ্যাঁ, সেটাও তো আপনি, আপনাকে ভাবতে হবে। ট্রান্সলেশন কারণ প্র্যাকটিস সেশন, তাহলে আমি ট্রান্সলেশন ক্লাস কমিয়ে দিই, আর নেওয়ার দরকার নাই। ট্রান্সলেশনের মেইন কথা তো আমি শুরুতে আপনাদের বলে দিয়েছি, তো কি প্র্যাকটিস করার দরকার নাই? অবশ্যই দরকার আছে। একটা জিনিস আপনি যখন একটা ভিন্ন ভিন্ন কনটেক্সটে দেখলেন, আজকে যেমন দেখলেন একটা শব্দ যখন একটু জটিল মিনিং রাখে, ওটা যখন একটা সংজ্ঞার মতো একটা অর্থ থাকে, তখন সেটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা যেমন একটা ডেমনস্ট্রেশন দিলাম। আর 1 লাইনের বদলে 3 লাইন 4 লাইন আমি সবসময় তো লিখবো না, আমি সবসময় এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো when I participate, I want the similar sort of participation from you guys. হ্যাঁ, এটা আপনাদের নিশ্চিত করার চেষ্টা করবেন আপনারা। খুব বেশি আর্ট সেশন মানে এখানে যারা আপনারা ম্যাথ ইংলিশ মিলিয়ে যারা আছেন, তারা হয়তো আরো কিছু সেশন পাবেন, কিন্তু শুধু ইংলিশের জন্য যারা, তারা তো খুব বেশি সেশন আর পাবেন না। আমরা ইংলিশটা শেষ করে আমরা ম্যাথটা আনইন্টারাপ্টেড ভাবে ম্যাথটা শুরু করবো, কারণ এখানে মেইন গেম হচ্ছে আমাদের ইংলিশে, বুঝতেই পারছেন আপনারা। তো যাই হোক, তো আপনাদেরকে এই ব্যাপারগুলো, আর বিসিএস এর জন্য যারা আছেন তারা তো বুঝতেছেনই যে আপনাদের ট্রান্সলেশনটা আসলে কতটুকু ক্রুশাল। এবং আমি প্রত্যেকটা সেশনে একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনারা আপনাদের অ্যাপ্রোচ পদ্ধতিগত পরিবর্তন যদি আপনারা আনেন, ট্রান্সলেশনকে কিভাবে দেখেন এই সংক্রান্ত পরিবর্তন যদি আনেন, আপনারা ভালো করতে পারবেন, ঠিক আছে? দিন শেষে ভাই একটা জব আপনি পাইতে চান, করতে চান, আপনার এই ছোট ছোট জিনিসগুলাই পার্থক্য করে দেয়। হ্যাঁ, আমরা ওই একই কথা বারবার শুনতে 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 এমন বিরক্ত হয়ে যাই, ওগুলা দিন শেষে মানে যেগুলোর পিছনে সবচেয়ে বেশি এফোর্ট দেই, সেগুলো থেকে আমাদের আউটকাম থাকে সব থেকে কম। আর যেগুলোর বিষয়ে সবচেয়ে মিনিমাম এফোর্ট মানে মিনিমাম এফোর্ট দেই, সেখান থেকে সবচেয়ে বেশি আউটকাম বের করার সুযোগ থাকে, কিন্তু আমরা সুযোগগুলো হেলাই হারাই। কেন হারাই? বিকজ উই থিঙ্ক ইন এ ভেরি, কি বলবো আসলে, ট্রেডিশনাল ওয়ে। সবসময় ট্রেডিশনাল ওয়েতে ভাবা যাবে না। আপনি যদি অনেকের মতো ভাবেন, অনেকের মধ্যে আপনি একজন হন, তাহলে আপনার কিন্তু ইউ আর হাইলি আনলাইকলি টু গেট দ্য জব। বাট আপনার যখন চিন্তা ভাবনা থাকবে যে না, আমি তো আসলে একটু ডিফারেন্ট ভাবে ভাবতে পারতেছি, আমি তো অনেকের মাঝে এক না, আমি অল্প কয়েকজনের মাঝে একজন, হ্যাঁ, তখন কিন্তু আপনার জব পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। আর আবার বলছি, আমি শুরুতে আমি বলেছি এর মধ্যে বিভিন্ন পরীক্ষা দিবেন, অনেকে পরীক্ষা দিবেন, দিয়ে দেখবেন যে আপ টু দা মার্ক রেজাল্ট আসতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সেন্টি খাওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনাদেরকে নিশ্চিত হইতে হবে যে না, কি, যে আপনি মানে আপনি আপনার কাজটা করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার রেজাল্ট অটোমেটিক আসবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় রাখেন। কালকে ইনশাল্লাহ আমাদের আরেকটা সেশন হবে, সেখানে আমরা আবার বাংলা থেকে ইংলিশ আরেকটা ডিফারেন্ট কাইন্ড অফ কনটেক্সটের সাথে আমরা কথা বলবো, ঠিক আছে? তো স্যার, বলেন। স্যার এই যে লাস্ট অফিসার 21-এ কিছু যে ট্রান্সলেশন গুলো যে ছিল, সেই ট্রান্সলেশন গুলা মানে প্রত্যেকটা লাইনই ছিল অনেক বড়, প্লাস ওইগুলার ভাষাগুলো ছিল একটু জটিল। তো হুম। যদি কোনো একটা ক্লাসে একটু সময় হলে আপনার একটু দেখা দিলে ভালো হয় আর কি। আমি এ কোশ্চেন, আমি কখনো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে আমি ট্রান্সলেশন পড়াই না। জটিল ট্রান্সলেশন করতে চান, জটিল ট্রান্সলেশন দেখাবো, সমস্যা নাই। বিগত বছরের প্রশ্ন দিয়ে যে ট্রান্সলেশন শিখে, আর মনে করেন যে কি বলবো, মানে ট্রান্সলেশন বিগত বছরের প্রশ্ন দেখে বা রিডিং কম্প্রিহেনশন যে বিগত বছরের প্রশ্ন থেকে শিখে, সে হচ্ছে একটা বড় ধরনের ছাগল। আমি চাই না আপনারা কেউ হন, আপনারা অবশ্যই স্মার্ট, আমি জানি। হ্যাঁ, তো এই কাজ করা যাবে না। আমি করাবো, আপনি কঠিন ভাষা চাইছেন তো কঠিন ভাষার প্রয়োগ আমরা করবো, সমস্যা নাই। কাঠিন্যের লেভেল আমরা দেখবো। এখন এগুলো সহজ লাগতেছে, কেন সহজ লাগতেছে? কারণ আপনি এখন কোনো স্ট্রাকচার না মেনে
আপনি ভাবানুবাদ করতে শিখেছেন, বা হয়তো আপনি চিন্তা করতে পারতেছেন, এই জন্য আপনার কাছে এখন এটা ইজি লাগতেছে। আদতে এটা এত ইজিও না। আপনি যতটা ভাবতেছেন আপনার কাছে হয়তো এখন একটু ইজি লাগতে পারে, তা আপনার অন্য যে প্রতিযোগী যারা আছে আপনার সাথে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে তাদের কাছে, সবার কাছে ইজি লাগবে না। উনি বলেছেন ঠিক আছে, আমি এরকম আর একটু ট্রিকি আরো কঠিন দেখে জিনিস প্র্যাকটিস করাবো, আর দুইটা ক্লাস আছে তো আমি করাবো। ওকে। ওকে স্যার।